প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, স্বস্তিতে ছিলাম, করোনা বোধহয় চলে গেল, অনেকটা নিয়ন্ত্রণেই চলে আসছিল। কিন্তু সাউথ আফ্রিকান একটি নতুন বিধ্বংসী ভেরিয়েন্ট অমিক্রন আবার যেন আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যেই আমেরিকা, ইউকে এবং জাপান সহ বিভিন্ন রাষ্ট্রগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং এই ভাইরাসটি অত্যন্ত বিধ্বংসী। এই সিমটমও কিছুটা পরিবর্তন এনেছে, যেমনটি ক্লান্তিবোধ, মাসলে পেইন, গলা ব্যথা এবং অত্যন্ত দুর্বল এবং শুকনো কাশি, এগুলো নিয়েই কিন্তু এই নতুন ভেরিয়েন্টটি এসেছে। আমাদের কিন্তু থাকতে হবে সতর্কতাই পারে এই ভেরিয়েন্ট দূর করতে। এবং এই ব্যাপারে কিন্তু সরকার 15 দফা নির্দেশনা জারি করেছেন। আবারও যেন আমরা সচেতন হই, সবাই আমরা মাস্ক পরি, সামাজিক দূরত্ব মেনে চলি এবং পাশাপাশি যেন আমরা আমাদেরকে যে বিধিমালাগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন মেনে চলি। দর্শক, চলে যাচ্ছি আজকের আয়োজনে। আমরা আজকে কথা বলবো শীতকালীন ত্বক এবং চুলের রোগবালাই নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার জাহেদ পারভেজ। তিনি সহকারী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ডাক্তার জাহেদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যেমনটি আমরা প্রথমেই বলছিলাম যে আসলে করোনা কিন্তু একরকম চলেই গিয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার বিস্ফোরার মতো নতুন একটা ভেরিয়েন্ট এসেছে। যদিও এই ব্যাপারে আমাদের কিন্তু সতর্কতাই পারে একমাত্র আমাদের উপায়। তো আমি আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাইবো, এই যে শীতকাল চলে এলো, এই শীতকালে ত্বক এবং চুলের মধ্যে আসলে আপনারা কী ধরনের রোগ বালাইগুলো পেয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। যদিও শীতকালটা আমাদের দেশে খুব সংক্ষিপ্ত, কিন্তু রোগবালাইয়ের ক্ষেত্রে এটার ব্যাপকতা অনেকটাই আছে। আপনি জানেন, অ্যালার্জিজনিত কিছু রোগ থাকে, যেরকম শীতে বেড়ে যায়, সেরকম ত্বকে আমরা পেয়ে থাকি সোরিয়াসিস, ক্রনিক ডিজিজগুলা, অ্যাটোপিক ডার্মাটাইটিস, যেসব বাচ্চাদের ছোটোবেলা থেকে অ্যালার্জির টেন্ডেন্সি আছে, সেই রোগগুলা বেড়ে যায়। ক্রনিক একজিমা, যাদের একজিমা আছে, যেহেতু শীতে হিউমিডিটি একেবারেই কম বায়ুমণ্ডলে, যার কারণে ড্রাই স্কিন আরও ড্রাই হয়ে যায়, একজিমাটা বেড়ে যায়। আর খুব ছোঁয়াচে একটা রোগের প্রাদুর্ভাব আমরা দেখি, যেটা আমরা বলি স্ক্যাবিস, বা সাধারণভাবে বলতে গেলে খোস পাঁচড়া, যেটা এইটাও কিন্তু শীতে আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। আসলে আপনি যে কথা বলছিলেন যে খোস পাঁচড়া, মানে এটা কিন্তু একটা কমন টার্ম, যেটাকে আপনাদের ডাক্তারি ভাষায় স্ক্যাবিস আমরা বলে থাকি। আসলে এটা স্ক্যাবিস আপনি বলছিলেন যে এটা খুব ছোঁয়াচে এক ধরনের রোগ। আসলে এটা কি ধরনের রোগ বা কোনো জীবাণু ঘটিত রোগ কিনা, কিভাবে ছড়ায়? স্ক্যাবিস মূলত একটা পরজীবী, একটা জীবাণু দ্বারা ছড়ায়, যেটাকে আমরা বলি সার্কোপটিস স্ক্যাবি। এই পোকাটা, কচ্ছপ আমরা দেখেছি ছোটোবেলায় অনেকেই, সেই কচ্ছপের একটা মানে মাইক্রোস্কোপিক রূপ, অবিকল দেখতে ওই রকম। সেটা যখন ইনফেকশন করে, আমাদের বডির যে স্কিন আছে, স্কিনের নিচে টানেল খুঁড়ে, আমাদের ঢাকা শহরে যেরকম ড্রেন হচ্ছে এরকম, এবং এই টানেল খুঁড়েটা তারা ঠিক রাতে যখন পেশেন্ট ঘুমিয়ে যায়, বডি টেম্পারেচার ইনক্রিজ হয়, তখন এই কারণে অন্যান্য চুলকানি বা অন্যান্য রোগের চেয়ে একটু ডিফারেন্স এখানে থাকে, যে এই রোগটায় রাতে চুলকানির পরিমাণ অনেক অনেক বেশি হয়ে থাকে। আর এত বেশি সংক্রামক, যেটা যেমন পরিবারের একজন হলে আপনি নিশ্চিত থাকবেন ট্রিটমেন্ট না হলে সমস্ত পরিবার এটা ছড়িয়ে যাবে। আচ্ছা, এটা আসলে কিভাবে ছড়ায়, মানে এত সংক্রামক এটা কিভাবে একজন থেকে আরেকজনকে যেতে পারে? ক্লোজ কন্ট্যাক্টে আমরা যখন থাকি, এগুলো ইউটেন্সিল থেকেও, ধরেন আমার কাপড়, আমার টাওয়েল, লিনেন, এগুলো থেকেও ছড়িয়ে যেতে পারে। পাশাপাশি মা বাচ্চা শুলো বডি টু বডি ট্রান্সমিশন হতে পারে, বিছানা থেকে ট্রান্সমিশন হতে পারে। এটা আসলে কি লক্ষণ নিয়ে স্ক্যাবিসটা আসে, লক্ষণগুলো? বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট যেটা বলে যে সাংঘাতিক ডক্টর, আমার শরীরে চুলকাচ্ছে, দিনরাত চুলকাচ্ছে, তবে রাতে বেশি চুলকায় এবং স্কিনে ছোট ছোট পিম্পলসের মতো হয়। বিচিগুলার একটা নির্দিষ্ট এরিয়া আছে, যেমন ফিঙ্গার ওয়েব, কনুই, বগল, অ্যাক্সিলা, যেটা বগল বলি, নাভি এবং জেনিটালিয়া, এই জায়গাটায় সার্কেল অফ হেব্রা বলে, এইভাবেই বিচিগুলা হয়। এবং আমরা পেশেন্ট এক্সামিন করলে দেখি যে স্ট্রেচ মার্ক অনেক বেশি, আর পেশেন্ট বারবারও বলে চুলকায় খুব বেশি, কোনো ব্যথা বেদনা কিছুই নাই, বরঞ্চ মজা লাগে চুলকাতে। এই লক্ষণগুলো নিয়ে আসে। আসলে এটা ট্রিটমেন্টটা কি, এটা কি আদৌ ভালো হয়? জি, এক্স্যাক্টলি ভালো হয়। ট্রিটমেন্টটা খুবই সহজ, আবার আরেক ক্ষেত্রে কঠিন।
নিয়মটা হচ্ছে যে পরিবারের একজন আক্রান্ত হলে অন্যরা যারা আছেন ইনফেক্টেড না হলেও তাদেরকে একই ট্রিটমেন্ট ফলো করতে হবে। লাগানোর কিছু ক্রিম বা লোশন আছে, আপনি জানেন 5% পারমেথ্রিন ক্রিম, যেটা গলা থেকে পায়ের তলা পর্যন্ত লাগাতে হয় সম্পূর্ণ শরীরে। একবার লাগিয়ে পরের দিন গোসল করে কাপড় চোপড় বিছানার চাদর গত কয়েকদিনে যা ব্যবহার করা হয়েছে সবই ধুয়ে ফেলতে হবে। আর যেহেতু শীতকাল, আপনার ব্ল্যাঙ্কেট বা লেপ তো ধোয়া সম্ভব না, বালিশ ধোয়া সম্ভব না, সেগুলো একটু রোদে শুকাতে হবে পরপর কয়েকদিন। পরিবারের সবাই একই নিয়মে ব্যবহার করতে হবে। তার মানে আপনি বলছেন যদি একজন আক্রান্ত হয় তাহলে পরিবারের সবাই কিন্তু একই সবাইকে নিয়মে ওষুধটা ব্যবহার করতে চিকিৎসা হবে, নিতে হবে, তাতে করে এই রোগটা নির্মূল হওয়া সম্ভব নির্মূল আছে। হয়। আপনি বলেছেন একজিমার কথা, একজিমা কিন্তু আমাদের দেশে খুব কমন অনেকে, এবং এই একজিমা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণাও কিন্তু পোষণ করে Exactly. যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওভার দ্য কাউন্টার ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু ব্যবহার করছে কিন্তু রোগটা ভালো হচ্ছে না। Exactly. এই একজিমাটা আসলে কি কারণে হয়, কেন হয়, লক্ষণ কি? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই, যাদের স্কিন কোয়ালিটি ড্রাই, অতিরিক্ত শুষ্ক থাকে এবং পর্যাপ্ত যত্ন নেওয়া হয় না, তাদের ক্ষেত্রে একজিমা ডেভেলপ করে। পাশাপাশি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশন হয়, যেহেতু ত্বক ড্রাই থাকায় ত্বকের যে নর্মাল ব্যারিয়ার সেটা নষ্ট হয়ে যায়। তখন ড্রাইনেসের কারণে পেশেন্ট সাংঘাতিক ইচিং করে, চুলকাতে থাকে অনবরত। এই কারণে এক ধরনের উজিং হয়, এক ধরনের সিক্রেশন জমে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাজের মতো সৃষ্টি হয়। মূলত ড্রাই স্কিনের কারণেই একজিমাটা আমরা পাই। তবে এই ড্রাই স্কিনের পিছনে যে কারণগুলো আছে, যে লাইফস্টাইল একটা, কেউ নিজের ত্বকের ধরন বুঝে কিছু ব্যবহার করছে না, দুই জেনেটিক একটা ইনফ্লুয়েন্স, আপনি জানেন অ্যাটোপিক ডার্মাটাইটিস, ইকথায়োসিস, অনেক বাচ্চাকে আমরা দেখি যে চামড়া মাছের আঁশের মতো ফাটা 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 ফাটা, এই ধরনের জেনেটিক ইনফ্লুয়েন্স থাকে, সেই ক্ষেত্রে একজিমা হতে পারে। এছাড়া কিছু জিনিসপত্র ব্যবহারে, বুঝে না বুঝে লোশন বা ক্রিম ব্যবহারেও একটা একজিমার সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে এটা কি আদৌ কোনো চিকিৎসা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই একজিমার চিকিৎসা আছে। অন্যান্য সব রোগ যেমন দেখা যায় না, যেমন কার্ডিয়াক একটা পেশেন্ট, সে ভাবলো যে সে ভালো আছে, এটা কিন্তু আপনি ইনভেস্টিগেশন করা ছাড়া বুঝতে পারবেন না। স্কিনের রোগগুলা একটু দুরূহ এই সেন্সে যে সমাজে তাকে একটু ছোট করে রাখা হয়, সে নিজে থেকে একটা হীনমন্যতায় ভোগে, কারণ পেশেন্ট নিজে দেখতে পাচ্ছে যে তার হচ্ছে। আমি যদি বলি আপনার তো কমে গেছে, সে তো এটা শো করতে পারবে। তো একজিমাটা অবশ্যই নির্মূল হয়, লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে। যাদের ড্রাই স্কিন আছে তাদের শীতকালে একটু অতিরিক্ত সতর্কতার সাথে লোশন বা ক্রিম এগুলা ব্যবহার করতে হবে, কোনটা তার জন্য স্যুট করবে। প্রায়ই দেখা যায় শীতকালে আমাদের মধ্যে গরম পানি দিয়ে গোসল করার একটা টেন্ডেন্সি, এটা কিন্তু একেবারেই ভালো কিছু না। অনেকে আবার 2-3 বার গোসল করে, যে আমি বাইরে যাই ডাস্ট হয়, তার জন্য গরম পানি দিয়ে 2-3 বার, এতে করে বডির আল্লাহ তাআলা কর্তৃক দেয়া যেই একটা ময়েশ্চারাইজার বা ব্যারিয়ার অতিরিক্ত গরম পানির কারণে সেটা নষ্ট হয়ে যায়। এই কারণে বলা হয় শীতে গরম পানি আপনি ইউজ করতে পারবেন, লিউকওয়ার্ম গরম পানি, যেটা কুসুম গরম যেটা আমরা বলে থাকি, সেই গরম পানি দিয়ে গোসল করতে হবে। এবং ময়েশ্চারাইজার বেশি ড্রাই হলে বারে বারে, এমন না যে শুধু গোসলের পর আমি ব্যবহার করব, যার যেই কন্ডিশন ওই অনুযায়ী 3বার 4বার 5বারও ইউজ করতে হতে পারে। ক্লিনজার, একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে, যে আমার ড্রাই স্কিন, আমি হাই পিএইচের কোনো সাবান বা জেল ইউজ করলাম, সেটাতেও কিন্তু এই কন্ডিশন খারাপের দিকেই যাবে। না, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা প্রতি বলছিলেন যে আসলে ময়েশ্চার বা ইউজ করাটার উপর অনেকটা জি। একজিমাটা নির্ভর করে। জি তাহলে কোন মানুষের ক্ষেত্রে কোন ময়েশ্চারটা ব্যবহার করবে সেই বিষয়টা যদি পরিষ্কার করে বলতেন জি, একটু। যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে হিউমেকট্যান্ট কিছু ময়েশ্চারাইজার আছে যারা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এনভায়রনমেন্ট থেকে তারা ময়েশ্চার নিয়ে হিউম্যান বডিতে দেয়। এর মধ্যে সবচেয়ে সহজভাবে আমরা যেটা চিনি গ্লিসারিন, এছাড়া স্যালিসাইলিক অ্যাসিড, 10% ইউরিয়া। অতিরিক্ত ড্রাই স্কিনে শীতে এগুলা ব্যবহার করা যেতে পারে। আর যাদের তৈলাক্ত স্কিন তাদের একটা টেন্ডেন্সি, আমার তো এমনি ওয়েলি, শীতে আমি কোনো ময়েশ্চারাইজার ইউজ করব না বা সানস্ক্রিন ইউজ করব না। এটা সম্পূর্ণই একটি ভ্রান্ত ধারণা। শীতেও ত্বকের যত্ন নিতে হবে। যাদের অতিরিক্ত ওয়েলি স্কিন, শীতে কিছুটা ড্রাই হবে, সেই ক্ষেত্রে তারা ক্রিম বেসড ক্লিনজার ব্যবহার করতে পারে। আর টোনার বা ময়েশ্চারাইজার সারা বছর জুড়েই সেটা ত্বকের সুস্থতার জন্য ধরে রাখা উচিত। তার মানে যার ক্ষেত্রে যেটা মানে ড্রাই স্কিনের ক্ষেত্রে এক ধরনের ময়েশ্চার এবং যাদের ওয়েলি একটু স্কিনের ওয়েলি জন্য স্কিন আরেক ধরনের ময়েশ্চার ইউজ করে।
আপনি বলেছিলেন যে এই শীতকালীন সময় অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ আমরা প্রায় পেয়ে থাকি, যেটা হলো পা ফাটা, হাত ফাটা, অনেকের ফেটে যায় এবং এমন ফেটে যায় যে ব্লাড পর্যন্ত চলে আসে। এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যেহেতু মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ওয়াটার ইউজ করা হয়, বা আমাদের মা বোনরা যারা বাসায় কাজ করছেন তারাও প্রচুর ওয়াটার ধরেন। শীতে যেহেতু ওয়েদারে হিউমিডিটি কমে যায়, ন্যাচারালি এটার স্কিনের নর্মাল ব্যারিয়ারটা কমে যায়। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা খেয়াল করেছি, যে শীতকালে আমাদের পানি খাওয়ার পরিমাণ একেবারেই কমে যায়। একটা মানুষের হিউম্যান বডির ইন্টারনাল অ্যাক্টিভিটিস চালানোর জন্য কিন্তু পানি 4 থেকে 5 লিটার বা মিনিমাম 3 লিটার খাওয়া উচিত। শীতে কিন্তু আমাদের সবারই সেটা কমে 2 লিটার, কেউ 1.5 লিটার খান। পানি খাওয়াটা জরুরি, যার কারণে এমনি স্কিন কম পানি খাওয়ায় ড্রাই হয়ে যাচ্ছে, আর ওয়েদারটাও একটা কারণ। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে রেগুলার গরমকালের মতোই পানি খেতে হবে, 2 ঘন্টা পর পর কিছুটা খেলে খুব ভালো। আর শীতকালীন প্রচুর শাকসবজি বা ফল, যেমন কমনলি যেটা তরমুজ পাওয়া যাচ্ছে, কমলা পাওয়া যাচ্ছে, এইগুলোও কিন্তু বডিতে পানির যোগান দেয়। শশা, এগুলা কেউ যদি নিয়মিত খেয়ে যান, ত্বক অনেকটাই ভালো থাকবে। আর সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে ফেটে গেছে, মানে আমি কিন্তু আমরা অনেককে দেখি অনেক বিব্রতকর সিচুয়েশনে পড়ে, ফেটে গেছে, জুতা পরতে পারছে না, ব্যথা করছে, সেই সেক্ষেত্রে তার ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হবে? আমি বলবো যারা অ্যাডাল্ট আছেন তাদের ক্ষেত্রে প্রত্যেকবার নামাজের সময় অজু করা হয়, অজুর পর নামাজটা পড়ার পর ততক্ষণে পানি শুকিয়ে যায়, তখনই 10% ইউরিয়া অথবা 5% স্যালিসাইলিক অ্যাসিড অথবা গ্লিসারিন, তাহলে আপনি যদি 5 বার ব্যবহার করেন, 5 বার কিন্তু 24 আওয়ার্সে এটা কাভার করার কথা। আর হাত পা ধোয়ার জন্য যে সাবান ইউজ করছেন, একটু লো পিএইচের সাবান, যেমন যেগুলায় ময়েশ্চারাইজার বেশি, সেগুলা উনি ব্যবহার করতে পারেন। আর এছাড়া হোম রেমেডিস কিছু আছে, আপনি জানেন অনেকে এক ধরনের প্যাক লাগান, যেটা ত্বকের পানিটা বা এক্সটার্নাল ব্যারিয়ারটাকে ধরে রাখে। জি। আমরা এতক্ষণ আমরা স্কিন নিয়ে কথা বলছিলাম। আমরা যদি চুলে আসি, অনেকেই কিন্তু এই শীতকালে খুশকির খুব একটা প্রভাব থাকে চুলে, এবং এই খুশকি নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের শ্যাম্পু ব্যবহার করেন, কিন্তু অবশেষে তারা বলেন যে না, ভালো হচ্ছি না, খুশকি যাচ্ছে না। জি। এই খুশকির কারণটা কি আসলে? খুশকি মূলত যদি আমরা মোটা দাগে বলতে যাই, যে একটা সুপারফিশিয়াল ফাঙ্গাস, ছত্রাক যেটা বলি, আমাদের যেমন দাউদ হয় তার চেয়ে কম স্ট্রেংথের একটা আপনি জীবাণু বলতে পারেন বা ছত্রাক বলতে পারেন। এইটা আসলে জেনেটিক্যালি কিছু আসতে পারে, কিছু আসতে পারে লাইফস্টাইলের কারণে। যেমন শীতে অনেকে অবহেলা করে বা একটা অনীহা থাকে যে গোসল রেগুলার করব না, শীত লাগে, সেটা কিন্তু করতে হবে রেগুলার। তো মাথার ত্বকে এক ধরনের ছত্রাকের সংক্রমণ খুব বৃদ্ধি পায়, সেটাকেই আমরা খুশকি বলছি। খুশকি অনেক ধরনের হতে পারে, তৈলাক্ত খুশকি হতে পারে, ড্রাই খুশকি হতে পারে, মিক্সড খুশকি হতে পারে, ডিজিজ প্রসেস যেমন সেবোরিক ডার্মাটাইটিসে বা সোরিয়াসিস টাইপের ক্রনিক ডিজিজগুলাই হতে পারে। খুশকি থেকে বাঁচার উপায়, স্ক্যাল্পের স্বাস্থ্যটা ভালো রাখা। এখন স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে হলে আপনাকে শীতকালে যেহেতু স্ক্যাল্পটা অতিরিক্ত ড্রাই হয়ে যায়, তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নারিকেল তেল হতে পারে অথবা অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, সপ্তাহে অ্যাটলিস্ট একদিন ইউজ করা যেতে পারে। সেটা একটু উষ্ণ গরম করে যদি আপনি অয়েল ম্যাসেজটা করেন, সেটা ভালো। পাশাপাশি শ্যাম্পু অনেক ধরনের আছে। ইউজুয়ালি আমরা কিটোকোনাজল শ্যাম্পুর কথা বলি, 2% কিটোকোনাজল, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা শ্যাম্পুতে কাজ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা ইন কম্বিনেশন স্টেরয়েড শ্যাম্পুর কথা বলি, স্যালিনিয়াম সালফাইড শ্যাম্পুর কথা বলি। আর শীতকালে জরুরি যেটা হচ্ছে, সেটাকে আমরা বলি মিসেলার শ্যাম্পু বা ক্লারিফাইং শ্যাম্পু, সেটা আমাদের দেশেই পাওয়া যাচ্ছে, যেগুলা সালফার ফ্রি শ্যাম্পু। সেটা ইউজ করলে চুলের গোড়া থেকে ময়লাটা বের করে নিয়ে আসে। তো সেই শ্যাম্পুগুলো ইউজ করা আসলে নিয়মটা কি? ধরেন অনেকে হয়তো ডেইলি ব্যবহার করছে, অনেকে হয়তো জি। সপ্তাহে 2 দিন ব্যবহার করছে। আসলে কিভাবে ব্যবহার করা উচিত? এবং এবং এই আপনি যে শ্যাম্পুগুলোর কথা বলছিলেন, জি, সেই শ্যাম্পুগুলোর পাশাপাশি তার নরমাল যে শ্যাম্পু, সেগুলো ব্যবহার রেগুলার করা যাবে শ্যাম্পু কিনা? যেটা, সেই বিষয়টা একটু পরিষ্কার করে আমাদের দর্শকদের অবশ্যই একটু বলুন। রেগুলার শ্যাম্পু ইউজ করতে হবে, কারণ ট্রিটমেন্ট শ্যাম্পুতে বেশিরভাগ মানুষের দেখা যায় ড্রাইনেসটা ডেভেলপ করে, হেয়ার ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায়, অনেকেই কমপ্লেন করেন। আর শ্যাম্পু এমনকি দিনে 2 বারও ব্যবহার করা যেতে পারে। এটা তার বডি স্ট্রাকচার, তার কি কন্ডিশন স্ক্যাল্পের, সেটার উপর ডিপেন্ড করে। আপনি একটা খুব আমরা কাজ করছি একটা ডার্টি জায়গায়, খুব বাইক চালাচ্ছি, হেলমেট ইউজ করছি, তাদের ক্ষেত্রে
দুইবার করা যেতে পারে শ্যাম্পু। তবে আপনি যেই কথাটা বললেন সেটাও গুরুত্বপূর্ণ। ইন বিটুইন ট্রিটমেন্ট শ্যাম্পু একটা রেগুলার শ্যাম্পু, সাধারণ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। আর তাহলে এই একটা মেডিকেটেড শ্যাম্পুগুলো কি সপ্তাহে প্রতিদিন, না সপ্তাহে 2 দিন বা একদিন অন্তর অন্তর? যাদের জন্য প্রয়োজন প্রতিদিনই আমরা অনেক সময় ব্যবহার করতে বলি, আর ইউজুয়ালি একজন সাধারণ মানুষের 2 দিন পর পর শীতকালে ব্যবহার করা যেতে পারে। মানে তাকে প্রিভেন্টিভ হিসেবে 2 দিন পর পর ব্যবহার করাটা ভালো। এক্স্যাক্টলি। এবং এই 2 দিন ব্যবহার করার পরে তাকে স্বাভাবিক যে শ্যাম্পুটা সে একটা ব্যবহার করতেন, রেগুলার শ্যাম্পু রেগুলার শ্যাম্পুটা সে ব্যবহার করবে। পাশাপাশি প্রচুর শাকসবজি, ফল, যেটা স্ক্যাল্পের কন্ডিশন আপনার ভালো করবে সেটাও চালিয়ে যেতে হবে। আচ্ছা, আপনি বলেছেন আপনার প্রসঙ্গক্রমেই বলেছেন যে সোরিয়াসিসের কথা। এই সোরিয়াসিসও কিন্তু মানে আমাদের দেশে অনেক বেশি আমরা পাচ্ছি। জি। এবং এই সোরিয়াসিস আমরা যেটা বিশ্বাস করতে চাই যে আসলে সোরিয়াসিস ভালো হয় না, এই সোরিয়াসিস সম্পর্কে যদি একটু বলতেন। আসলে ডিজিজ, আমার ধারণা সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়া কোনো ডিজিজই নির্মূল হয় না। কার্ডিয়াক বলেন, ইন্টারনাল বলেন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বলেন, সেটা দেখা যায় না, কিন্তু স্কিনেরটা দেখা যায়, যার কারণে আমাদেরকেই সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। সোরিয়াসিস আসলে কন্ট্রোল করার যোগ্য একটা রোগ। এখন কন্ট্রোলটা কি, অনেকে বলে কন্ট্রোল করে কি লাভ, আবার তো হবে। কোনো মানুষের যদি ডিজিজটা কন্ট্রোল থাকে, ডায়াবেটিস যেমন সারা জীবন কন্ট্রোল থাকলে তো আপনি সুস্থ, সোরিয়াসিসও সেরকম পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণে থাকে। আপনি জানেন আধুনিক অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি সোরিয়াসিসে আসছে, যার মধ্যে বায়োলজিক্স আমরা কিছু ইউজ করি, যেটা ইমিউনোমডুলেটর হিসাবে কাজ করে। সোরিয়াসিসে যেই জিনিসটা হয়, মানে সোরিয়াসিসের আগে যদি আমরা লক্ষণগুলো একটু আমরা জি, চিনতে exactly. পারি। একটা সাপ যেমন খোলস বদলায়, মানুষও কিন্তু কন্টিনিউয়াস খোলস বদলাচ্ছে, চামড়া বদলাচ্ছে, কিন্তু মানুষেরটা খুব স্লো হয়। একজন সুস্থ মানুষের 28 থেকে 32 দিনে চামড়ার নিচে থেকে উপরে লেয়ারটা এসে শেডিংটা হয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা জেনেটিক ইনফ্লুয়েন্সও থাকে, জিনগতভাবে পূর্বপুরুষ কারো থাকলে, অথবা অন্য কোনো লাইফস্টাইলের কারণে। যেমন আর্মিতে আমি অনেক পেশেন্ট পেয়েছি যাদের কমান্ডো ট্রেনিং নিতে হয়, টার ইউজ করেন, আলকাতরা ইউজ করেন, সেগুলোর কারণেও হতে পারে। তারপর অতিরিক্ত মেন্টাল স্ট্রেসেও হঠাৎ করে হতে পারে। এই 28 থেকে 32 দিনের জায়গায় এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেল টার্ন ওভার হয়, যার কারণে চামড়ার একদম নিচের লেয়ারটা উপরের লেয়ারে আসতে যেই সময়টা লাগা উচিত তার চেয়ে অনেক দ্রুত হয়, শেডিংটা হতে পারে না, একটার উপর একটা জমে। আপনি দেখেন যে সিলভারি স্কেল বলে, সাদা সাদা এরকম চামড়া জায়গায় জায়গায় উঠে যায়। কারো কারো এক্সট্রিম ইচিং থাকে, কারো একেবারেই এক্সট্রিম ইচিং থাকে না, এবং এটা সমাজে চলাফেরার ক্ষেত্রে একটা হীনমন্যতার জন্ম দেয়। তো সোরিয়াসিসটা ইউজুয়ালি স্ক্যাল্পে হতে পারে, বডিতে যেই জয়েন্টগুলো আছে আমাদের, যে কনুইয়ে, হাঁটুতে, এইসব জায়গায় এক্সটেন্সর সারফেসগুলায় দেখা দেয়। এবং এই ডিজিজটার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আপনি যত বেশি ইচিং করবেন তত এটা ছড়াতে থাকবে। যেমন অনেকেই এরকম চামড়া হলে বারবার ঘষে ওঠানোর চেষ্টা করেন, এটা সোরিয়াসিসের ক্ষেত্রে একেবারেই করা যাবে না, যেটা প্রুভেন। এটাকে বলে কোয়েবনার ফেনোমেনন, অর্থাৎ আপনি যত স্ক্র্যাচ করবেন তত ডিজিজটা বাড়তে থাকবে। ফুড হ্যাবিট কিছু নিয়ন্ত্রণের কথা বলি আমরা, যেমন রেড মিটে এটা ফ্লেয়ার করতে পারে। তার মানে এই না যে সোরিয়াসিসের পেশেন্ট গরু, খাসি, ফার্মের মুরগি এগুলো খেতে পারবে না, যখন ফ্লেয়ার থাকে তখন এইটা বন্ধ করে দেওয়াটা ভালো। মাছের মধ্যে ইলিশ, চিংড়ি, শুটকি, এই 3টা জিনিস অ্যাভয়েড করাটা ভালো। আর সব সময় ময়েশ্চারাইজার, সেটা অলিভ অয়েল হতে পারে, নারিকেল তেল হতে পারে, অ্যালং উইথ সাম স্টেরয়েড, পোটেন্ট স্টেরয়েড ইউজ করতে হবে। তবে স্টেরয়েডটা টানা এমন না যে 2 মাস ধরে আমি শুধু হাই পোটেন্ট স্টেরয়েড ক্রিম ইউজ করে যাব। এটা গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে, যে প্রথম 3 সপ্তাহ করলাম একটানা, এরপর সপ্তাহে 2 দিন। পাশাপাশি ভিটামিন ডি, ভিটামিন ডিটা খুব কার্যকরী একটা ট্রিটমেন্ট পদ্ধতি হিসাবে সোরিয়াসিসে কাজ করে। আর আপনি জানেন ইমিউনো সাপ্রেসিভ কিছু ড্রাগ, যেমন গোল্ড স্ট্যান্ডার্ড সোরিয়াসিসে বলে মিথোট্রেক্সেন, সেটা ইমুরান, মানে ডিজিজ মডিফাইং হিসেবে কাজ করে। এক্স্যাক্টলি, ডিজিজ মডিফাইং এজেন্ট। না, তো এই ট্রিটমেন্টগুলো তো আপনারা করে থাকেন, কিন্তু যদি আমরা চিনতে চাই যে আমরা মানে কোনো পয়েন্ট আছে কিনা, যে ডায়াগনস্টিক পয়েন্ট যেটা সোরিয়াসিস হয়েছে, যে সিলভারি যে স্কেলের কথা বলছিলেন, যে এটা তুলে ফেললে কোনো ব্লিডিং পয়েন্ট এরকম। উজিং, ঠিক ব্লিডিং বলবো না, উজিং এর মতো পিন পয়েন্ট হেমোরেজ বলা হয়, যে ওটা টান দিয়ে কেউ উঠানোর চেষ্টা করলেই নিচে মনে হবে যে একটা উজিং পয়েন্টটা দেখা যাচ্ছে। আর সবচেয়ে মানে সাইন যেটা আমি বলবো যে সিলভার স্কেল, অন্য কোনো ডিজিজে ইউজুয়ালি
এরকম সিলভারি স্কেল দেখা যায় না। মানে এই ট্রিটমেন্টে যাওয়ার আগে আপনারা তো সোরিয়াসিসটা নিশ্চিত হন, কোন পরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হন যে এই রোগটা সোরিয়াসিস? একজন ডার্মাটোলজিস্ট মূলত ক্লিনিক্যালি দেখলে এটা বুঝতে পারেন যে সোরিয়াসিস। কনফার্মেটরি ডায়াগনোসিস বলা হয়েছে স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে, ওইটা দেখে কনফার্ম করা যায় যে সিমিলার কিছু স্কিন ডিজিজ থেকে এটা আলাদা, এটা সোরিয়াসিস। আচ্ছা, তাহলে এই সোরিয়াসিস যেটা আপনি বললেন যে এটা কোনো প্রিভেন্ট করার কোনো পদ্ধতি আছে কিনা? সেই ক্ষেত্রে আমরা বলি যাদের জেনেটিক্যালি আসে, যে পূর্বপুরুষ কারো ছিল, সেই ক্ষেত্রে প্রিভেন্টিভ হিসাবে কিছু মেজার আমরা বলি যে ত্বকে ট্রমা বা ইনজুরি যাতে না হয় এরকম পোশাক আশাক পরা, শুজ পরা, লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, স্ট্রেস থাকলে স্ট্রেস কমিয়ে ফেলতে হবে, ময়েশ্চারাইজিং লোশন ইউজ করতে হবে, আর কিছু ফুড যেগুলো আমি বললাম সেগুলো একটা লিমিটেড মাত্রায় খাওয়া উচিত। এবং কিছু ড্রাগেও সোরিয়াসিস বাড়াতে পারে, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ কিছু ওষুধ, ডায়াবেটিসের কিছু ওষুধে হঠাৎ করে আন্ডারলাইং অনেক সময় থাকে যেটা বোঝা যায় না, সাবক্লিনিক্যাল যেটা বলি, ওইটা ফ্লেয়ার আপ হতে পারে। ব্যথার ওষুধেও হঠাৎ করে সেটা ফ্লেয়ার আপ হতে পারে। ডক্টর জাহিদ পারভেজ, এই সোরিয়াসিসে কোনো সার্জিক্যাল মানে কোনো প্রসিডিউর আছে কিনা যে নির্মূল করার জন্য? সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা বলবো সার্জিক্যাল কোনো প্রসিডিউর নাই। সেই ক্ষেত্রে বায়োলজিক্স যেটা একটু কস্টলি ট্রিটমেন্ট, ইনসুলিন ইনজেকশনের মতো এক ধরনের ইনজেকশন আমরা দিলে পেশেন্ট অনেক দিন ভালো থাকে, গ্র্যাজুয়ালি ডিজিজটা মডিফাই হয়ে একটা স্বাভাবিক সুস্থ ত্বকটা উনি পান। এবং এই সোরিয়াসিস থেকে কোনো কমপ্লিকেশন হতে পারে? সোরিয়াসিস থেকে অনেক কমপ্লিকেশন হতে পারে। ইউজুয়ালি দেখা যায় যে বেশিরভাগ সোরিয়াসিস পেশেন্টের আন্ডারলাইন কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন থাকে, ডায়াবেটিসের সম্ভাবনা একটা থাকে। আর কমপ্লিকেশন বলতে গেলে মারাত্মক ধরনের একটা কমপ্লিকেশন হয় আনকন্ট্রোল সোরিয়াসিসে, যেটা লাইফ থ্রেটনিং, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, ইরেথ্রোডার্মা যেটা বলি, সমস্ত শরীর লাল হয়ে যাবে, পেশেন্ট শ্বাস নিতে কষ্ট হবে। এখন আমরা যে বিষয়টা আপনি জানতে চাইবো যে অনেক সময় আমরা দেখি যে হেয়ার ফল, মানে অনেকেরই চুল পড়ে যাচ্ছে, তো এই হেয়ার ফলের কারণগুলো কি, আসলে কি কারণে হেয়ার ফলটা হচ্ছে, এবং স্বাভাবিকভাবে কি চুল পড়ার কোনো নিয়ম আছে কিনা, এই বিষয়টি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। সায়েন্স বলে রেগুলার 100 থেকে 150 চুল পড়তে পারে, সেটা পড়বে, সেটাই স্বাভাবিক। চুল যদি না পড়তো তাহলে তো আমরা চুল গজাতে গজাতে হিট স্ট্রোক হয়ে যেত, ইনসুলেটর হিসাবে কাজ করতে পারতো না। এটাই আল্লাহ তাআলার দেয়া একটা নিয়ম। এখন 100-150 চুল পড়তেই পারে, খেয়াল রাখতে হবে রিগ্রোথটা। রিগ্রোথ যদি আপনার না হয়, আপনার যদি 20টা চুলও পড়ে যায়, ক্রমান্বয়ে ফাঁকা হতে থাকবে, একসময় স্ক্যাল্প দেখা যেতে যেতে টাকের সৃষ্টি হয়ে যায়। চুল পড়াটা স্বাভাবিক, কিন্তু অতিমাত্রায় 100-র বেশি যদি পড়ে, বা যখন আমি বুঝতে পারবো আয়নায় মাথায় গোসলের সময় পানি ঢাললাম, দেখা গেল স্ক্যাল্প দেখা যাচ্ছে, সেটা অ্যালার্মিং, তখনই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর চুল পড়ার অনেক কারণ আছে, যার মধ্যে জেনেটিক ফ্যাক্টরটা সবচেয়ে বেশি সামনে আসে, অর্থাৎ বংশগত চুল পড়া। সেটা ওষুধপত্র দিয়ে ঠেকিয়ে রাখা যাবে, কিন্তু এটার স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে যাদের টাক হয়ে গেছে, বা পিআরপি থেরাপি নিতে হবে। অন্য কোনো কারণে, যেমন কিছু ডেফিসিয়েন্সি আমাদের দেশে যেটা আমরা দেখতে পাই, হিমোগ্লোবিন যাদের কমে যায়, আয়রন ডেফিসিয়েন্সি, সেটা একটা বড় কারণ। এটা দুইটা ক্ষেত্রেই হয়। সমাজের অ্যাফ্লুয়েন্ট সোসাইটি যেমন ডায়েট করতে যেয়ে দেখা যাচ্ছে যে সেটা হারাচ্ছে, আর সুবিধাবঞ্চিত শ্রেণী যেটা, তারা খাবার না পেয়ে আয়রন পাচ্ছে না। দুই ক্ষেত্রেই হয়। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সুবিধাবঞ্চিত শ্রেণীতে কিন্তু হেয়ার ফলের পরিমাণ আল্লাহর রহমতে অনেকটাই কম। আর যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্টাইলিং, রিবন্ডিং, পার্মানেন্ট কালার, এগুলা করিয়ে চুলের একটা পার্মানেন্ট ড্যামেজ করেন, যার ক্ষেত্রে সেখানে হেয়ার ফলের পরিমাণ বেশি হয়। কিছু ডিজিজ প্রসেসে আপনি জানেন, থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটিস, তারপর সিরাম ফেরিটিন যদি কমে যায়, স্ক্যাল্পের কিছু ডিজিজ, সোরিয়াসিস আছে, সেবোরিক ডার্মাটাইটিস আছে, এগুলায়ও হেয়ার ফলটা অ্যাগ্রাভেট করে না, থাকে। এটা তো আপনি নর্মালি বললেন, কিন্তু অনেক সময় দেখা যায় কি, ওভার দ্য নাইট সে রাতে ভালো ঘুমিয়েছে, সকালে উঠে দেখা গেল তো মাথার চুল এক থুকরো নেই। জি। তো সেক্ষেত্রে বলা হয় যে পোকা কেটে ফেলেছে, এরকম। পোকায় খেয়েছে, হ্যাঁ, এরকম একটা কথা বলা হয়। আসলে এটির কি কারণ? অনেক সময় আমরা দেখি ভ্রুতেও বা অনেক সময় গোফেও দেখি যে দাড়িতেও হয়ে কিছুটা যাচ্ছে। অংশে চুল নাই। জি, এটা আসলে অ্যালোপেশিয়া এরিয়া হয় দেখে অ্যালোপেশিয়া এরিয়াটা। এটা যখন স্ক্যাল্প ছাড়া দাড়ি, গোফ বডিতে ইনভলভ হবে, তখন তাকে বলি আমরা অ্যালোপেশিয়া টোটালিস। আর
কারো কারো আছে সমস্ত শরীরের হেয়ার যত জায়গা আছে চলে যায়, সেটাকে বলি অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস। আপনি জানেন ডক্টর জিয়া ভাই যে এটা একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন অনেক ডিজিজ আছে, যেমন ভিটিলিগো, সেতে একটা আছে, কিছু আর্থ্রাইটিস আছে। এটা আসলে জিনগত কারণে হয়ে থাকে। তো অটো ইমিউন ডিজিজে অটোমেটিক্যালি আবার রিকভার করে ইউজুয়ালি, কারো কারো ক্ষেত্রে করে না। এখানে যে জিনিসটা হয়, আমাদের যেমন সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষার দায়িত্ব। বডির ভিতরে রক্তে কিছু সেল আছে যারা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ঢুকলে সেটাকে প্রতিহত করার চেষ্টা করে। কোনো একটা অজ্ঞাত ট্রিগারিংয়ের কারণে দেখা যায় যে এরা একজন আরেকজনকে চিনতে পারে না, নিজেদের মধ্যে সংঘর্ষ হয়, তখন ইমিউন সিস্টেমটার গণ্ডগোলের কারণে এই ডিজিজটা হয়। এটাই খুব সাধারণ কিছু চিকিৎসা আছে, যেমন একটা স্টেরয়েড ওয়েনমেন্ট যদি কেউ 2 বেলা ঘষেন, সেখানে চুল গজাতে পারে। পাশাপাশি আমরা মিনক্সিডিলটা দেই অনেককে, চুল গজাতে পারে। একেবারেই যাদের গজাচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা আইপিএল লেজারের সাথে ইন্ট্রালিশনাল এক ধরনের ইনজেকশন দেই, মাসে মাসে একটা দিলে চুল বেরিয়ে আসে। আর এছাড়া যাদের এটা স্থায়ীভাবে টাকের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট। হেয়ার ট্রান্সপ্লান্ট, তো হেয়ার ট্রান্সপ্লান্ট কি আমাদের দেশে হয় কিনা, বা এটা আসলে খুব ব্যয়বহুল কিনা? কখনোই হেয়ার ট্রান্সপ্লান্ট ব্যয়বহুল না। আমরা শুরু করি 2012 সাল থেকে, ক্রমান্বয়ে আজকে প্রায় 9-10 বছর হয়ে গেল। হেয়ার ট্রান্সপ্লান্ট ঢাকাতে, চিটাগংয়ে অনেকেই করছেন। তো হেয়ার ট্রান্সপ্লান্টটা একসময় ছিল গোড়া অনুযায়ী পার গ্রাফট। একটা গ্রাফট মানে কিন্তু একটা চুল না, একটা গ্রাফট মানে হচ্ছে অন এন অ্যাভারেজ 2.5টা চুল। কোনো গোড়ায় আমাদের যদি ডোনার এরিয়া দেখি, 2টা থাকে, 3টা থাকে, একটা থাকে, অ্যাভারেজে 2.5টা চুল। এই 2.5টা চুলের জন্য এখন খরচ হচ্ছে 25 টাকা। কেউ যদি 1000 চুল লাগাতে চান সেটা 25,000 টাকা পড়বে, কেউ 2000 গ্রাফট লাগাতে চাইলে 50, অনেকটাই এরকম। আচ্ছা, তো সেক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে এই চুলটা কি চিরস্থায়ী হয় কিনা? এক্স্যাক্টলি, অনেকটাই চিরস্থায়ী আমি বলবো। কারণ আমাদের মাথায় যে বংশগত কারণে চুল পড়ে, এটার কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোনটা ভেঙে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, সবাই চিনি ডিএসটি হরমোন নামে, সেইটা করে কি ত্বকের নিচের ব্লাড ভেসেলগুলো ব্লক করে ফেলে। এক পর্যায়ে ব্লক হওয়ার কারণে এই চুলগুলা নিউট্রিশন না পেয়ে ঝরে যায়। তো এইখানের যে চুলগুলা, এটা আমরা বলি পার্মানেন্ট জোন অফ হেয়ার। এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই চুলগুলার গোড়ায় ডিএসটি হরমোন কাজ করার জন্য কোনো ধরনের রিসেপ্টর দেননি। আমরা একটা টিভি বা রিমোট যদি ইউজ করি, সেন্সর ছাড়া যেমন কাজ করে না, এই চুলগুলার গোড়ায় ডিএসটির জন্য সেন্সর নাই। এখান থেকে গ্রাফ নিয়ে যদি আমার 2 অ্যাঙ্গেল বা এই জায়গাটা আমি ট্রান্সপ্লান্ট করি, ব্লাডে কিন্তু ডিএসটি ঘোরাফেরা করবে ঠিকই, কিন্তু যেহেতু সেন্সর নাই, সেই চুলগুলাকে কোনো অ্যাকশন সে নিতে পারবে না, সেটাকে ফেলতে পারবে না। আরেকটা কথা আমি যোগ করব, হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি করলেন, অনেকের ধারণা যে করে ফেলেছে আর কিছু করতে হবে না। ট্রান্সপ্লান্টের পরবর্তী একটু অতিরিক্ত যত্ন নিতে হয়। একটা ওরাল ফর্মে ওষুধ দেই, কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দেই। মিনক্সিডিলটা কমপক্ষে 1 বছর ইউজ করা উচিত, এবং ফাঁকে ফাঁকে জনপ্রিয় যেই চিকিৎসা পদ্ধতি প্ল্যাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি থেরাপিটা নিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ডক্টর জাহিদ পারভেজ, আমরা যদি আসলে আমাদের সিনিয়র সিটিজেনদের কথা চিন্তা করি, যে যারা একটু বয়স্ক আছেন, বাসায় আছেন, তাদের এই শীতকালে ত্বক এবং চুলের ব্যাপারে যত্ন নেওয়ার জন্য কি করণীয়? ধন্যবাদ আপনাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যত্নটা বয়স্ক সিটিজেন যারা আছে তাদের হচ্ছে না। এটার একটা কারণ হচ্ছে বয়সকালে মানুষ অনেকটা শিশুর মতো হয়ে যায়, ব্রেন ঠিক মতো কোঅর্ডিনেট করতে পারে না, ওনার যে ডিমান্ড এটা মুখ ফেটে বলতে পারে না। তো একসময় যে সিনিয়র সিটিজেনদের হাতে আমরা লালিত পালিত হয়েছি, তাদের প্রতি আমাদের অবশ্যই অতিরিক্ত একটা দায়িত্ব আছে। শীতকালে রেগুলার একটু গোসল করানো, একটু ময়েশ্চারাইজিং লোশন বা ক্রিম, নিদেন পক্ষে একটা নারিকেল তেল আমরা ওনাদেরকে ম্যাসেজ করে দিতে পারি, ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, ত্বকটা ভালো থাকবে। পাশাপাশি ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করতে পারি, যে দেশি একটা ফল রেগুলার সিনিয়র সিটিজেনদের জন্য ডায়েটে আমরা রাখতে পারি। একটু কেয়ারিং রাখতে হবে। যাদের একদম ব্যাড রিডেন, তাদের ক্ষেত্রে আলসার হয়ে যেতে পারে, যার কারণে উঠিয়ে বসানো, নিয়মিত হালকা এক্সারসাইজ করানো, লোশন ভালো করে লাগিয়ে দেওয়া, আর নিউট্রিশিয়াস ফুডের পাশাপাশি
একটু সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করতে পারি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, এইগুলা যেগুলো ভিটামিন ডি, ক্যালসিয়াম এই সাপ্লিমেন্ট ব্যবহার Exactly. করি। আমরা যদি শিশুদের ক্ষেত্রে আসি, আসলে শিশুরাও কিন্তু শীতকালে এই মানে স্কিনের অনেক ডিজিজ দিয়ে ভুগে থাকে। এই শিশুদের ক্ষেত্রে তাদের ত্বকটা ভালো রাখার জন্য বা চুলটা ভালো রাখার জন্য কি করণীয়? শিশুদের ত্বক অত্যন্ত নাজুক একটা ত্বক, কারণ ফুল ডেভেলপমেন্ট এখনও তাদের হয়নি। ভালো রাখার জন্য সবসময় ক্লিন রাখতে হবে। যেমন অনেক মাকে আমি দেখেছি ডাইপার ইউজ করেন, পরবর্তীতে ডাইপার খোলার পর বিশেষ করে শীতকালে রাতে যে বিছানাটা নষ্ট যাতে না হয়, প্রপার যত্নটা করা হচ্ছে না। ডাইপার খোলার পরে এটা প্রপার ক্লিনজার দিয়ে পরিষ্কার করতে হবে, একটু ভ্যাজলিন বা অলিভ অয়েল এগুলা লাগাতে হবে, কিছু র্যাশের ক্রিম আছে সেগুলো লাগাতে পারেন। আর বডিতে প্রতিদিনই একটু অলিভ অয়েল বা নারিকেল তেল ম্যাসেজ করা যেতে পারে, এবং সেটা ক্লিনজিং প্রসেসটাও যেন পরিপূর্ণভাবে হয়। কি সাবানটা উপযুক্ত হবে সেটা চিন্তা ভাবনা করে সেটা ব্যবহার করা উচিত। আর একটা ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে তো পারে। সাবানের ক্ষেত্রে আপনারা কি মানে আমরা দেখেছি বাজারে অনেক ধরনের বেবি সোপ Exactly. পাওয়া যায়। আসলে বাচ্চাদের শ্যাম্পু, অনেক সময় বেবি শ্যাম্পু পাওয়া যায়। আসলে বাচ্চাদের ক্ষেত্রে আপনার শ্যাম্পু বা সাবান কোনটা উপযোগী হয়? সাবান বলবো পিএইচ ব্যালেন্স সাবান, যেগুলো 6-এর নিচে থাকে ইউজুয়ালি, বা 6 থাকে, এরকম ময়েশ্চারাইজিং সাবান ব্যবহার করতে হবে। এটা এমন না যে ময়েশ্চারাইজিং সাবান আমার কাছে আছে কিন্তু এটা বড়দের সাবান, বাচ্চাদের ব্যবহার করা যাবে না, এরকমটা না, বাচ্চাদের ব্যবহার করতে হবে। আর ফ্র্যাগ্রেন্স ফ্রি কিছু আছে, যে পারফিউম ফ্রি কিছু সোপ, সেগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আমরা যদি এখন হচ্ছে আমাদের মায়েদের ক্ষেত্রে, আমাদের মারা কিন্তু অনেক সময় রান্না বান্না করেন, অনেক সময় বাইরে কাজ করতে হয়, নিজের যত্নটা করেন না সেক্ষেত্রে ওনারা। তাদের ত্বকের যত্নের ব্যাপারে আপনার পরামর্শ? জি জি, আমার পরামর্শ হবে নিজের জন্য অ্যাটলিস্ট 10-15 মিনিট সময় বের করতে হবে, একটা গোসলের সময় আর একটা রাতে শোয়ার সময়, যে একটা ভালো অলিভ অয়েল অথবা ভ্যাজলিন জাতীয় ময়েশ্চারাইজিং লোশনটা ইউজ করবেন, ফেসে একটা ভালো ক্রিম ইউজ করবেন, ঘুমটা যেন ভালো হয়, ডিস্টার্বিং কম হয়, স্ট্রেস রিলিফের জন্য কিছু অ্যাংজিওলাইটিক ওষুধ আছে সেটা। আর অবশ্যই অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, জিঙ্ক, এই সাপ্লিমেন্টগুলো শীতকালে একটু খেতে হবে। নিদেন পক্ষে শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিয়ে একটা দেশি ফল রেগুলার রাখা যেতে পারে। কোনো ধরনের সানস্ক্রিন যখন সে বাইরে যাবে বা বাজারে যাবে, কোনো সানস্ক্রিন ব্যবহার অবশ্যই করবে? শীতকালে অনেকের ধারণা যে একটা সময় পর্যন্ত রোদের তীব্রতা থাকে, তারপর থাকে না, যে সানস্ক্রিন না দিলেও হয়। আসলে ঘটনা হচ্ছে উল্টো, শীতকালে বরঞ্চ খুব জরুরি সানস্ক্রিনটা ব্যবহার। বাইরে যাওয়ার অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে একটা ভালো মানের সানস্ক্রিন, ব্র্যান্ডেড সানস্ক্রিন দিয়ে আধা ঘন্টা পরে সান এক্সপোজারে যাওয়া যেতে পারে। এবং অনেকের ধারণা থাকে যে সকালে লাগিয়েছি আর কেন। সানস্ক্রিন কিন্তু ইউজুয়ালি যত ভালো কোয়ালিটির সানস্ক্রিন হোক 2 ঘন্টার বেশি প্রোটেকশন দেয় না, অর্থাৎ সেটা আপনার সাথে ক্যারি করতে হবে, সুযোগ থাকলে 2 ঘন্টা পরে আবার ইউজ করতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন ভিটিলিগোর কথা, সেতি রোগের কথা। এটাকে, এই সেতি রোগ কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক আমরা অনেক আছে, জি। পেয়ে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু সামাজিকভাবে তারা অনেকটা বিব্রত বোধ করেন। সেক্ষেত্রে এই সেতি রোগের ক্ষেত্রে করণীয় কি? মানে কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা, বা আদৌ এটা সেতি কিনা আমরা কি করে নিশ্চিত হতে পারি? এক্স্যাক্টলি, সেটি নিশ্চিত হয়ে আমরা যেমন এক ধরনের লাইট ইউজ করি, উডস ল্যাম্প বলে, অন্ধকার ঘরে সেটা ইউজ করলে আমরা ওইটার যে ফ্লোরোসেন্স দেয় সেটি কিনা সেটা কনফার্ম করা যায়। এছাড়া আপনি স্কিন বায়োপসি করতে পারেন, এটাও কনফার্ম করা যায়। আর সেটি সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের ধারণা যে অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ। না, এটা আসলে অনেকটা আমাদের দেশে কিন্তু অনেক ধরনের কুসংস্কার বিদ্যমান আছে, কুসংস্কার আছে। যে এটা কুষ্ঠ হয়েছে, পাপের শ্বেত শাস্তি। শ্বেত কুষ্ঠ, পাপের শাস্তি, এই ধরনের কিন্তু জি, অনেক জি। ধরনের কথা কিন্তু বাজারে আছে। তো সেই বিষয়গুলো আলোকে আপনি একটু বলুন। আচ্ছা, এইটা কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম, এটা একটা অটো ইমিউন ডিজিজ। আজকে আমি ভালো আছি, কালকেই আমার সেটি ধরা পড়তে পারে। এটা আল্লাহ তাআলার দেয়া কোনো পাপের ফল হিসাবে চিহ্নিত করা একেবারেই অনুচিত। তাদের সাথে ভালোভাবে মিশতে হবে। সেটি পেশেন্টকে যদি আমি জড়িয়ে ধরি, হাত দিয়ে ঘষাই, সেটা কিন্তু কখনো আমাকে আসবে না, কারণ এটা তো কোনো ব্যাকটেরিয়াল মানে ট্রান্সফর্ম কোনো ছোঁয়াচে রোগ না, না। একেবারেই ছোঁয়াচে রোগ না। তাদেরকে যথেষ্ট সান প্রোটেকশন দিতে হবে, ভিটামিন ডি খেতে হবে। আর ওরাল কিছু ওষুধের পাশাপাশি আমরা যেটা আধুনিক চিকিৎসা বলি পোভা থেরাপি, এক ধরনের লাইট ইউজ করতে হবে। কিছু হ্যান্ড লাইটও পাওয়া যায় যেগুলো বাসায় উনি ব্যবহার করতে পারেন। আর আরেকটা যেটা, অনেক মেয়ের যেমন বিয়ে হচ্ছে না, আমার কাছে আসে যে ফেসের একটা জায়গায় সেটির জন্য হচ্ছে না, সেটা যদি স্ট্যাবল প্যাচ হয়, অর্থাৎ সেটিটা গত 1 বছর ধরে বাড়ছে না,
যতটুকু আছে অতটুকুই আছে। স্টেবল পেচে বা লিপে কারো হয়, আমরা পাঞ্চ গ্রাফটিং করি, অর্থাৎ থাই থেকে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে, কোনো অজ্ঞান করা হবে না, গ্রাফট নিয়ে ওইটা স্ম্যাশ করে অনেক সময় লাগিয়ে দিই, 4-5 দিনের মধ্যে সেটা থেকে রং ছড়ায়। বা বডির অন্য জায়গায় হলে আমরা ফলিকল সহ, হেয়ার ফলিকল সহ গ্রাফট নিয়ে লাগিয়ে দিলে ওই জায়গাটা আস্তে আস্তে পরিপূর্ণভাবে কালারটা চলে আসে। আর ক্যামোফ্লেজ কিছু কালার পাওয়া যায়, যে আপনি একটা পার্টিতে যাবেন, জরুরি যেতে পারছেন না, সেই ক্যামোফ্লেজ কালার ইউজ করলেও 5-7 দিন স্কিন কালারটা থাকে, তারপর ওয়াশ আউট করলে সেটা চলে যায়, আবার ইউজ করা যেতে পারে, যেটা আমাদের দেশে এখন খুবই সহজলভ্য। না, যেটা আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আসলে শীতের রোগটা ভালো হয় না, অনেকেই মানে বিভ্রান্তিতে পড়ে যান। তো সেক্ষেত্রে আপনি যে কথাটি বলছিলেন যে সার্জারি, মানে যেটা স্কিন গ্রাফটিং এর মতো একটা কথা বলছিলেন, যে আসলে স্কিনটা যদি তার যদি একটা নির্ধারিত জায়গায় থাকে, সেখানে সেই স্কিনটা সরিয়ে আর বাইরে থেকে একটা যদি ভালো না বাড়ে জিনিসটা, স্কিনটা যদি এখানে ইমপ্লান্ট করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এই অনেকটা এইরকম। দৃশ্যমান হবে না জি। এবং এটা ভালো থাকবে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে পুরো শরীরটাই সাদা হয়ে আছে, ইভেন চুল পর্যন্ত সাদা হয়ে আছে। জি, তাদের ক্ষেত্রে ওরাল ট্রিটমেন্ট তো আছে, আর কিছু আছে যে 100% সাদা হয়নি, 90%, সেক্ষেত্রে বলা হয় ডিমেলানাইজেশন। এক ধরনের ঔষধ আছে যেটায় আপনার যেটা সাদা অংশ জায়গায় স্কিনের ছোপ ছোপ আছে সেটাকেও সাদা করে ফেলবে, তখন দেখতে কিন্তু অত খারাপ লাগবে না, বা সমাজে একটা গ্রহণযোগ্যতা থাকবে। জি, ধন্যবাদ ডক্টর জাহিদ পারভেজ আপনার সুন্দর পরামর্শের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম শীতকালীন ত্বক এবং চুলের যত্ন নিয়ে, এবং যে রোগগুলো হয়, যদি আপনি পরামর্শ ডক্টর জাহেদ পারভেজ যে পরামর্শ দিয়েছেন, সে পরামর্শগুলো যদি মেনে চলি, তাহলে এই রোগবালাই থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর হ্যাঁ দর্শক, যে ওমিক্রন যে ভাইরাসের কথা বলছিলাম, করোনার একটা বিধ্বংসী ভাইরাস, এই ব্যাপারে আতঙ্কিত না হয়ে চলুন আমরা সবাই সচেতন হই, সতর্ক থাকি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।